সারা আরো কিছু কড়া কড়া কথা বলে ওখান থেকে চলে যায়। সারার বলা কথাগুলো মাহিরের বুকে তীরের মতো বিঁধে। মাহিরের অজান্তেই চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। মাহির সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সারা ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। সারা মাহিরের চোখের আড়াল হলে মাহির এক পা করে সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। সমুদ্রের এক একটা ঢেউ আছড়ে পড়ছে মাহিরের গায়ে। মাহিরের চোখের পানি আর সমুদ্রের পানি এক হয়ে যাচ্ছে। মাহির একদৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে, মাহিরের একটা আঘাতে সারা কতটা বদলে গেছে। যে সারা কখনো মাহিরকে কষ্ট দিয়ে কথা বলতো না, সে সারা আজ মাহিরকে কষ্ট দিতে দুইবার ভাবে না। এসব ভেবে মাহিরের ইচ্ছে করছে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে। কিন্তু ওর ভালোবাসার মানুষটা যে ওর উপর অভিমান করে আছে। যে করেই হোক ওকে সারার মান ভাঙাতে হবে। মাহির এসব আকাশকুসুম ভাবছে, তখন কে যেন ওর কাঁধে হাত রাখে। মাহির পিছনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে। মাহির কিছুক্ষণ রাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সামনের দিকে ফিরে মাথা নিচু করে বলে, মাহির, ভালোবাসায় এত কষ্ট কেন বলতে পারো রাজ? ভালোবাসালেও কষ্ট, না বাসলেও কষ্ট। পৃথিবীতে ভালোবাসা নামক বস্তুটা না থাকলে বোধহয় প্রেমিক প্রেমিকারা এত কষ্ট পেত না। উঠে দাঁড়িয়ে রাজের দিকে ফিরে আবার বলতে শুরু করে, মাহির, জানো রাজ সারা না কখনো আমার কষ্ট দেখতে পারত না। তোমাদের মেডিকেল কলেজের প্রথম বর্ষের পরীক্ষায় সারা যখন ফার্স্ট হয় তখন আমি ওর জন্য ওর প্রিয় খাবারগুলো রান্না করি। কিন্তু জানো আমি ওই দিন রান্না করতে গিয়ে নিজের হাত কেটে ফেলি। সারা তা দেখে সে কি কান্না, সেদিন অনেক কষ্টে ওর কান্না থামাই। আমার একটু হাত কেটে গেছে বলে ও আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে যতদিন পর্যন্ত না আমার হাত কাটা ঠিক হয়েছে। আমি অফিসে গেলে ও দুপুরে অফিসে গিয়ে নিজের হাতে খাইয়ে দিয়ে আসত। হাসি দিয়ে কি পাগলামিটাই না কাটত সারাদিন আমাকে নিয়ে। আর আজ ছোট নিঃশ্বাস ফেলে আমার করা একটা ভুলের জন্য আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারাতে বসেছি। যে সারা আমার কষ্ট দেখলে কান্না করত, সেই সারা আজ আমায় কষ্ট দিয়ে কথা বলে, তাচ্ছিল্য করে। আসলে এসব আমার পাপের শাস্তি। আমি আমার আত্মাকে বিশ্বাস করিনি। আমি আমার আত্মাকে অবিশ্বাস করার শাস্তি পাচ্ছি। রাজ মাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘ শ্বাস ফেলে বলে, রাজ, জানো ভাইয়া, আমাদের জীবনের এমন এমন পরিস্থিতি আসে তার জন্য আমরা প্রস্তুত থাকি না। এই যেমন ধরো আমি আরও 1 বছর পর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে পরিস্থিতি আমাকে বাধ্য করতে। তবে একদিক থেকে ভালো হয়েছে, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো নিজের করে পাব। পরিস্থিতি দুটো দিক আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। তুমি খারাপ দিক না ধরে ভালো দিকটা ধরো না। তুমি 2 দিন আগেও জানতে না সারা কোথায় আছে, কেমন আছে, কিন্তু আজ সারাকে কাছ থেকে দেখতে পারছ। তোমার সন্তানদের সাথে কথা বলতে পারছ। তাহলে এতটা ভেঙে পড়ছ কেন? চিন্তা করো না, আমি জানি সারা এখনো তোমাকে ভালোবাসে। ওর ভালোবাসার বইয়ের পাতাগুলোতে অভিমানের ধুলো পড়েছে। তোমার ভালোবাসার বাতাস দিয়ে অভিমানের ধুলো সরিয়ে সারাকে তোমার করে নেও। মাহির রাজের কথা শুনে এক চিল হেসে দিয়ে বলে, মাহির, জানো ডিপ্রেশনের সময় তোমার মতো কিছু মানুষ যদি মনোবল যোগায়, যা অনেক বড় একটা প্রাপ্তি। যা তুমি আমাকে দিয়েছ। থ্যাংক ইউ রাজ। রাজ একটা মুচকি হাসি দিয়ে বলে, রাজ, এটা আমার দায়িত্ব ছিল। দেখেছ কি অবস্থা করেছ তোমার? সমুদ্রের ঢেউয়ে একদম ভিজে গেছ। চলো রিসোর্টে ফিরে চেঞ্জ করে নিবে। তোমাদের মেয়ে তখন থেকে পাপা পাপা করে যাচ্ছে, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। চলো এবার তোমার মেয়ের কাছে। মাহির প্রত্যুত্তরে একটা হাসি দিয়ে রাজের সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করে।
সারা রিসোর্টে নিজের রুমে গেলে ওর চোখ ওর অবাধ্য হয়ে পড়ে। না চাইতেন ওর চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সমস্ত পৃথিবী সামনে শক্ত হয়ে থাকলেও যখন একা থাকে সারা তখন আর ঠিক থাকতে পারে না। অতীত বারবার মাথা নাড়া দিয়ে ওঠে। না চাইতেও মাহির আর ওর মিষ্টি মুহূর্তগুলো ওর চোখের সামনে ভেসে ওঠে। সারা কখনো মাহিরকে কষ্ট দিতে চায়নি, কিন্তু মাহির বাধ্য করছে সারাকে আজ এত কঠিন হতে। সারা, মাহির জানো আজও তোমার কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ে। আজ নিজেকে শক্ত করে তোমাকে অনেক কঠিন কঠিন কথা বলছি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ আমার কথায়। বাসর রাতে তুমি আমাকে বলছিলে তুমি আমাকে ভালোবাসা শিখাবে। সেই তুমি আমাকে ভালোবাসা শিখিয়ে নিজে ভালোবাসতে ভুলে গেছে। কিন্তু দেখো আমি আজও নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে। আর তুমি? সারা একা একা অনেকক্ষণ কথা বলে কিছুক্ষণ যেতেই রোদ আর রোদ্রি কথা মনে পড়ে সারা তদি গড়ি করে মিথিলাকে ফোন করে। মিথিলা যখন বলে রোদ আর রোদ্রি মাহিরের সাথে শপিংয়ে গেছে তখন সারা স্থির নিঃশ্বাস ফেলে। সারা শাওয়ার নিয়ে নিচে নেমে হাঁটাহাঁটি করছে রোদ আর রোদ্রি এলে একসাথে খাবে। দুপুরের এই সময়টা তেমন মানুষজন থাকে না এখানে, কিন্তু সারা নিজ ভাবনায় ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সারার জীবন। রোদ আর রোদ্রির সাথে সময় কাটানো আর হসপিটাল নিয়ে ব্যস্ত থাকত সারা। যাই হোক এসব নিয়ে আপাতত ভাবতে চাচ্ছে না সারা। মিথিলার বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আবার ইউকে ফিরে যেতে হবে সারাকে, ও আর কারো মায়ার বাঁধনে বাঁধাতে চায় না। সারা এসব ভাবতে ভাবতে চোখ যায় রিসোর্টে গেটের সামনে মাহির খুব সাবধানে রোদ আর রোদ্রিকে গাড়ি থেকে নামাতেছে। রোদ আর রোদ্রির হাতে অনেক বড় দুটো টেডি। রোদ খুব কষ্ট করে টেডির গলা জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে আসছে। রোদ্রি চোখ যায় সারার দিকে ও সারাকে দেখে একটা মিষ্টি হাসি দেয়। মাহির রোদ্রির হাসি অনুসরণ করে তাকলে সারাকে দেখতে পেয়ে ঠোঁটে এক চিল হাসি ফুটে উঠলে মুহূর্তেই সারার মাহিরকে বলা কথা মনে পড়লে মাহিরের হাসি বিলুপ্ত হয়ে যায়। রোদ্রি টেডির একটা কান ধরে টানতে টানতে নিয়ে চলে ওর মাম্মার সামনে। মাহিরের এমন চাউনি দেখে সারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরের দিকে। রোদ্রি সারা সামনে এসে মাম্মা বলে ডাকলে সারা একবার রোদ্রি দিকে আর একবার মাহিরের দিকে তাকিয়ে থেকে রোদ্রির সামনে হাঁটু গেড়ে বসে মুখে হাসি নিয়ে বলে, সারা, বলো মাম্মা। রোদ্রি টেডির কান ধরে সারার সামনে উঁচু করে ধরে বলে, রোদ্রি, দেখো মাম্মা পাপা আমালে আল ভাইকে টেডি তিনে দিয়েছে। সুন্দর না বলো? সারা দেখে রোদ্রির টেডিটা ধরে রাখতে কষ্ট হচ্ছে সারা টেডিটা ওর কোলে নিয়ে বলে, সারা, হ্যাঁ সুন্দর টেডি, কিন্তু এই টেডির থেকেও আমার কলিজা দুটো যে আরো বেশি সুন্দর। রোদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। এর মধ্যে রোদ আর মাহির ও ওদের পাশে এসে হাজির হয়। রোদ সারাকে বলে, রোদ, মাম্মা পাপা আমালে আলবোনকে অনেক গুণো তকলেট আল আতক্রিম তিনে দিয়েছে। ওসব গাড়িতে আছে। পাপা বলেথে দুপুলে খাবাল মাম্মার সাথে খেয়ে তারপর খেতে। সারা আর চোখে একবার মাহিরের দিকে তাকিয়ে আবার একটু পর রোদের দিকে তাকিয়ে বলে, সারা, বাবা তোমার পাপা ঠিক কথা বলছে। রোদ, রোদ্রি, তাই মাম্মা? দুজন একসাথে। সারা, হ্যাঁ কলিজারা। হেসে দিয়ে, এখন তোমরা হাঁটা শুরু করো মাম্মা, একটু তোমাদের পাপার সাথে কথা বলে এখনই এসছি। রোদ, রোদ্রি, ঠিক আছে মাম্মা। বলে রোদ আর রোদ্রি হাঁটা শুরু করে। রোদ আর রোদ্রি একটু সারাদের থেকে দূরে গেলে সারা মাহিরের দিকে তাকায়। মাহির যখন শুনল সারা ওর সাথে কথা বলতে চায় তবে কি সারা ওকে ক্ষমা করে দিয়েছে, নাকি সকালের জন্য সরি বলবে?
নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাহিরের মাথায়। সারা মাহিরকে চমকে দিয়ে শান্ত গলায় বলে, সারা, রোদ আর রোদ্রি সব শখ আহ্লাদ আপনাকে পূরণ করতে হবে না, ওদের জন্য আমি আছি। কিছুদিন পর যে যার রাস্তায় চলে যাব, তাই ওদের সাথে যত কম মিশবেন তত কম মায়ার বাঁধনে বাঁধাবেন। আমি কি বলতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন? মাহির কি উত্তর দিবে এই প্রশ্নের? ওর সন্তানদের কিছু কিনে দিতে পারে না? মাহির কোনো কথা না বলে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারা সে দৃষ্টি উপেক্ষা করে পা বাড়ায় রোদ আর রোদ্রি কাছে যাবার জন্য। মাহির এক বুক নিদারুণ কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সময় চলতে থাকে নিজ গতিতে। এক এক করে দিন পর হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মিথিলা আর রাজের বিয়ে প্রায় শেষ পর্যায়ে। কাল ওদের বিয়ে। এতগুলো দিনের মধ্যে সারা আর মাহিরের সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। মাহির প্রতিদিন সারার কাছে ক্ষমা চায়, কিন্তু সারা কখনো ওকে অপমান করে, কখনো অপ্রিয় সত্যি বলে মাহিরকে কষ্ট দেয়। মাহিরের সাথে রোদ আর রোদ্রি ভালো ভাব হয়ে গেছে। সারা প্রয়োজন ছাড়া তেমন কারো সাথে কথা বলে না। সারা বিয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি। রোদ, রোদ্রি পুরো অনুষ্ঠান আরফিন, যারা, আরাফ, মাহির, মাহি এদের কাছেই ছিল, আর সারা নিজেকে ঘরবন্দিত করে রেখেছিল। অনেক চেষ্টা করেও সারাকে কোনো কিছুতেই রাজি করাতে পারেনি কেউ। কাল সকালে মাহিন আর সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা আর ছোট পাপা কক্সবাজার আসবে। তারপর বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব সারাকে এখান থেকে ফিরে যেতে হবে। পরের দিন সকালে সারা নিয়ম মাফিক শাওয়ার নিতে, নামাজ পড়ে নেয়। রোদ আর রোদ্রি এখন ঘুমিয়ে আছে, ৮টার আগে ঘুম থেকে উঠবে না। সারা ভাবল রোদ আর রোদ্রি ঘুম থেকে উঠতে উঠতে একবার সমুদ্রের পাড়ে গিয়ে হেঁটে আসবে। তাই সারা বেরিয়ে পড়ে। যারা ঘুম থেকে উঠে বারান্দায় এলে দেখে সারা রিসোর্টের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একা একা। যারা গেটের কাছে নিয়ে চারদিকে চোখ বুলালে কোথাও সারাকে দেখতে পায় না। যারা দারোয়ানকে জিজ্ঞাসা করে সারা কোনো দিকে গেছে, উনি বলে দিল যারা সে রাস্তা ধরে হাঁটা শুরু করে। বেশ কিছু দূর এলেও সারার কোনো হদিস মিলে না। যারা ব্যর্থ হয়ে রিসোর্টে কাছাকাছি ফিরে এলে হঠাৎ করে পায়ের সাথে পা বেজে উল্টে কোনো এক অজানা ব্যক্তিকে নিয়ে রাস্তায় পড়ে যায়। অজানা ব্যক্তি নেশা ভরা চোখে যারার দিকে তাকিয়ে আছে। যারা ভয়ে বিড়বিড় করে বলে, যারা, ইয়া আল্লাহ, আজ বোধহয় আমার শেষ দিন। অজানা ব্যক্তি যারার কথা শুনে মুচকি হেসে বলে, অজানা ব্যক্তি, না মেম, আজ আপনার শেষ দিন নয়। কিন্তু আপনি বেশিক্ষণ আমার উপর এইভাবে থাকলে বোধহয় আজ আমার শেষ দিন। যারা কারো কথা শুনে চোখ খুলে তাকায়। লোকটাকে যারার কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখছে তা মনে করতে পারছে না। আপাতত এসব না ভেবে লোকটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় কি বলছে বোঝার জন্য। লোকটা চোখের ইশারায় বোঝায় যারা তার উপর পড়ে আছে। যারার লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা তদিগড়ি করে তার উপর থেকে উঠে পড়ে। লোকটা উঠে তার পোশাক পরিষ্কার করতে করতে বলে, অজানা ব্যক্তি, তা মেম এখন বলুন এত সকালে এখানে কি করছেন? যারা, আমি একটা কাজে বের হয়েছিলাম। ফেরার সময় আমার পায়ের সাথে পা বেজে আপনার উপর পড়ে যাই। সরি। অজানা ব্যক্তি, ইটস ওকে। পরের বার বলতে পারে না। এর মধ্যে সারা হেঁটে চলে আসে। সারা অজানা ব্যক্তিকে দেখে বলে, সারা, মাহিন, তুই তোর না দুপুরে ফ্লাইটে আসার কথা ছিল? অবাক হয়ে মাহিন, হ্যাঁ। আসলে আপু আজে সকালের কাজটা কালকে রাতে মধ্যে শেষ করে আজ সকালে ফ্লাইটে তোদের কাছে চলে এলাম। মাথা চুলকাতে চুলকাতে বলল, সারা, তোকে নিয়ে আমি আর পারি না ভাই। রাগ করে
মাহিন, পড়ে বকিস। এখন বল, তুই এত সকালে এখানে কি করছিস? সারা, হাঁটতে বের হয়েছিলাম। আর যারা, তুই এখানে কি করছিস? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। যারা, রুমে বসে বোর হচ্ছিলাম তাই একটু বাইরে ঘুরতে বের হয়েছি। মিথ্যা কথা বলল সারা। অহোহোহ। যারা, আপু উনি কি হয় তোর? সারা, আমার ভাই। আর মাহিন ও হলো আমার ছোট বোন যারা। যারা একবার আর চোখে মাহিনের দিকে তাকায়। মাহিন মুচকি হেসে দিয়ে বলে, মাহিন, একটু আগে উনার সাথে আমার পরিচয় হয়েছে। সারা, পরে তোরা কথা বলিস, এখন চল, তুই অনেক ক্লান্ত, আগে বিশ্রাম নিবি। তোরা আয়, আমি এগছি। মাহিন মাথা নেড়ে সম্মতি জানায়। যারার এখন মনে ভয় কাজ করছে, মাহিন আর সারা তো একসাথে ইউকে যাবার কথা, তাহলে কি মাহিন? যারা কৌতূহল বশত মাহিনকে জিজ্ঞাসা করে, যারা, একটা কথা জিজ্ঞেস করব? মাহিন, বলুন, কি বলবেন? যারা, আপু কবে ইউকে বেক করছে? মাহিন ভ্রু কুঁচকে যারার দিকে তাকালে যারা আমতা আমতা করে বলে, যারা, না মানে রোদ আর রোদ্রিকে সারপ্রাইজ গিফট দিব। মাহিন হেসে দিয়ে বলে, মাহিন, কালকে রাতের ফ্লাইটে। আচ্ছা, আমি এখন আসি, পরে কথা বলবো। মাহিন চলে গেলে যারা কি করবে ভেবে পায় না। আকাশ সমান চিন্তা নিয়ে রিসোর্টে ফিরে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু যারা কাউকে কিছু বলে না। যারা আর কিছু না ভেবে মাহিরকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলে, যারা, জিজু তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহির, তাড়াতাড়ি বলো, ওদিকে রোদ আর রোদ্রি অপেক্ষা করছে। যারা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, যারা, আপু কাল রাতের ফ্লাইটে ইউকে বেক করছে। মাহিন চলে গেলে যারা কি করবে ভেবে পায় না। আকাশ সমান চিন্তা নিয়ে রিসোর্টে ফিরে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু যারা কাউকে কিছু বলে না। যারা আর কিছু না ভেবে মাহিরকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলে, যারা, জিজু তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহির, তাড়াতাড়ি বলো, ওদিকে রোদ আর রোদ্রি অপেক্ষা করছে। যারা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, যারা, আপু কাল রাতের ফ্লাইটে ইউকে বেক করছে। যারার কথা শুনে যেন মাহিরের পৃথিবী থমকে দাঁড়ায়। তাহলে কি মাহির সারাকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে? অজান্তেই মাহিরের চোখ পানি আছড়ে পড়ে। এখন কি করবে মাহির? প্রথম দিন থেকে সারার কাছে ক্ষমা চেয়ে এসেছে, কিন্তু সারা মাহিরের কোনো কথাই ঠিকমতো শুনেনি। মাহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় যারার দিকে। যারা মাহিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির কাপা কাপা কণ্ঠে বলে, মাহির, তুমি কি করে জানো? যারা, তোমার মনে আছে ছোট পাপার অপারেশনের দিন রোদ আর রোদ্রিকে একটা লোক ওদের হসপিটালে নিয়ে এসেছিল। উনার নাম মাহিন, আপু উনাকে ভাই বলে ডাকে। বিয়ে উপলক্ষে আজ সকালে উনি এখানে এসেছেন। উনি কথায় কথায় বলে দেন কাল উনি, রোদ, রোদ্রি আর আপু ইউকে বেক করছেন। যারার কথা শুনে মাহিরের চোখ অসম্ভব লাল হয়ে যায়। বারবার ক্ষমা চেয়েছে সারার কাছে। মাহির বলেছে যা শাস্তি দেওয়ার কাছে থেকে যত খুশি দিক, কিন্তু সারা ওকে আবার একলা ফেলে চলে যাচ্ছে। যারা আর কিছু বলবে তার মাহির হনহনিয়ে ওখান থেকে চলে যায়। যারা মাহিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহির গিয়ে দেখে সারা মিথিলার সাথে কি নিয়ে যেন কথা বলছে। মাহির গিয়ে কোনো কথা না বলে সারার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায়। সারা অনেকবার জিজ্ঞাসা করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু মাহির সারার দিকে তাকালে সারা মাহিরের চোখ দেখে বুক কেঁপে ওঠে। 5 বছর আগে সারা মাহিরের এমন রূপ দেখেছিল।
সারা আর কিছু না বলে মাহিরের সাথে যায়। পিছন থেকে মিথিলা মাহিরকে অনেক ডাকে, কিন্তু মাহির কারো কথা না শুনে একটা ফাঁকা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে সারাকে দেওয়ালের সাথে চেপে ধরে শক্ত করে। সারা মাথার পিছনে আর হাতে ব্যথা পায় মাহিরের চেপে ধরার কারণে, কিন্তু সারাটু শব্দটুকু না করে চোখ বন্ধ করে আছে। মাহির ঝাঝালো কণ্ঠে জিজ্ঞাসা করে, মাহির, তুমি কাল ইউকে বেক করছো? সারা বেশ খানিকটা অবাক হয়। এ কথা তো মাহিরের জানান কথা নয়, তাহলে ও জানল কি করে? সারা কিছু না বলে অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে থাকে। মাহির আবারও সারাকে জিজ্ঞাসা করে, মাহির, কি হলো বলো, তুমি কাল ইউকে বেক করছো? সারা আন্দাজ করতে পারছে মাহির প্রচণ্ড রেগে আছে। মাহিরের রাগ সম্পর্কে সারার ভালোই ধারণা আছে। সারা চোখ বন্ধ করে ছোট একটা নিঃশ্বাস নিয়ে মাহিরের উত্তর না দিয়ে বলে, সারা, হাত ছাড়ুন, লাগছে আমার। মাহির সারার কথা শুনে আরো রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে বলে, মাহির, আগে আমার প্রশ্নের উত্তর দেও। সারা বুঝে গেছে মাহির এভাবে থামবে না, তার থেকে বরং মাহিরকে সত্যি কথা বলে দেওয়াই ভালো। সারা, হ্যাঁ। মাহির, আমি তোর কাছে বারবার ক্ষমা চেয়েছি আমার করা ভুলের জন্য। তোকে আমি বলছি না তুই আমার কাছে থেকে যত খুশি শাস্তি দিস। আমার থেকে দূরে যাবার কথা চিন্তাও করবি না। সেই তুই আমার থেকে আবার দূরে যেতে চাস। রেগে চিৎকার করে কথা বলে। সারা, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আমার ব্যাপারে আপনি বলার কে? শান্ত গলায়। মাহির, আমি তোর কে তাই না? তুই জানিস না আমি তোর কে? তুই আমার বউ বুঝিস, তুই আমার বউ। সারা, বউ? তাচ্ছিল্য করে, 5 বছর আগে আমি কারো বউ ছিলাম, কিন্তু সে তার বউকে বিশ্বাস করেনি। তার বউয়ের কথা না শুনে অন্ধকার রাতে তাকে বাড়ি থেকে বের করে দেয়। চোখ দিয়ে পানি পড়ে, সেই অন্ধকার রাতে তার বউ কোথায় ছিল তার একবারও জানতে ইচ্ছে করেনি। 1 বছর পর যখন সে প্রমাণ পায় যে তার বউ নির্দোষ, তখন সে তার বউ বাচ্চার জন্য উতলা হয়ে পড়ে। এখন আপনি বলুন, আমি কোনো ভুল করেছি? সারার কথা শুনে মাহিরের রাগ কিছুটা কমে আছে। সারা কথা শুনে মাহির মাথা নিচু করে ফেলে। সারা চোখ মুছে মাহিরকে সরিয়ে দিয়ে বলে, সারা, আমাদের জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। সারা চলে যেতে চাইলে মাহির সারার হাত ধরে বলে, মাহির, একটা কথা রাখবে প্লিজ। সারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, সারা, কি কথা? মাহির, আজকে জন্য আগের সারা হয়ে যাবে, যে শুরু আমার জন্য সাজত, আমার পছন্দ অপছন্দ গুরুত্ব দিত, আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসত। কালকে তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে অনেক দূরে। প্লিজ শুধু আজকে জন্য। ছলছল চোখে তাকিয়ে থাকে সারার দিকে। সারা ভাবে কাল তো চলেই যাব, আজ না হয় ভালোবাসার মানুষটার জন্য একটু করলাম ক্ষতি, কি তাতে? সারা, ঠিক আছে, কিন্তু বিয়ে শেষ হলে আমাকে কোনো কিছু নিয়ে জোর করবেন না। তারপর যে যার রাস্তায়। এই বলে চলে যায়। সারার কথা শুনে মাহিরের মুখে এক চিল হাসি ফুটে ওঠে। সারা ভাবে কাল তো চলেই যাব, আজ না হয় ভালোবাসার মানুষটার জন্য একটু করলাম ক্ষতি, কি তাতে? সারা, ঠিক আছে, কিন্তু বিয়ে শেষ হলে আমাকে কোনো কিছু নিয়ে জোর করবেন না। তারপর যে যার রাস্তায়। এই বলে চলে যায়। সারার কথা শুনে মাহিরের মুখে এক চিল হাসি ফুটে ওঠে। দুপুরে সারা রোদ আর রোদ্রিকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হতে শুরু করে। রোদ আর রোদ্রি ওদের মাম্মার জন্য একটা শাড়ি সিলেক্ট করেছে নীল আর কালো রঙের কম্বিনেশনে।
সারাও সন্তানদের কথা রাখতে হাসি মুখে ওই শাড়িটাই পরে। সারা মাহিরের কথা রাখতে হালকা সাজে। কেন জানি সারার মাহিরের কথাটা রাখতে খুব ইচ্ছে করছিল, তাই আর না করেনি। সারা শাড়ি ঠিক করতে করতে রোদ আর রোদ্রির সামনে এসে দাঁড়ায়। রোদ আর রোদ্রি সারাকে ঘুরে ঘুরে দেখছে। সারা কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে ওদের জিজ্ঞাসা করে, সারা, কি হলো, তোমরা আমার চারপাশে ঘুরছ কেন? রোদ, মাম্মা তোমাকে খুব সুন্দর লাগছে। রোদ্রি, অহোহো, মাম্মা একদম পুতুলের মতো লাগছে। সারা ওদের কথায় মুচকি হেসে ওদের জড়িয়ে ধরে বলে, সারা, আমার থেকেও আমার কলিজা দুটোকে বেশি লাগছে। সারার কথা শুনে রোদ আর রোদ্রি খিলখিল করে হেসে দিয়ে সারার গালে দুজনে চুমু দেয়। সারাও ওদের দুজনের গালে চুমু দিয়ে হাত দিয়ে দুজনার চুল ঠিক করতে করতে বলে, সারা, আজকে অনুষ্ঠানে অনেক লোক আসবে। কোনো অপরিচিত লোকদের কাছে যাবে না, কিছু দিলেও খাবে না। তোমাদের বড় খালামনি, ছোট খালামনি, ডেডা, ফুপি, দাদু, দিদা, পাপা এদের ছাড়া আর কারো কাছে যাবে না, ঠিক আছে? রোদ, রোদ্রি, আথা মাম্মা। সারা, এই তো মাম্মার গুড বেবিস। চলো আমরা এখন নিচে যাব। সারা, রোদ আর রোদ্রি হাত ধরে আস্তে আস্তে হেঁটে চলছে অনুষ্ঠানে উদ্দেশ্যে। সারা বিয়ে পড়ানো জায়গায় এলে আশেপাশে সবাই সারার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। সারা সেদিন না তাকিয়ে রোদ আর রোদ্রি নিয়ে সামনে এগোতে থাকে। মাহিরের হঠাৎ চোখ যায় সারার দিকে, অসম্ভব সুন্দর লাগছে তার বউটাকে আজ। আশেপাশের কোলাহলের শব্দে মাহিরের ঘোর কাটে। মাহির আশেপাশের ছেলেগুলো অবস্থা দেখে দুধ পায়ে সারার কাছে গিয়ে রোদ আর রোদ্রিকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সারার হাত ধরে স্টেজের দিকে নিয়ে যায়। মাহির সারার হাত ধরায় সারার পুরনো অনুভূতিগুলো সারা অনুভব করতে থাকে। সারা এক ধ্যানে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির সারার দিকে তাকিয়ে মুচকি হেসে রাজ আর মিথিলার কাছে যায় ওরা। সারা এখন কিছু ভাবতে চায় না, শুধু এই মুহূর্তটুকু অনুভব করতে চায়। না জানি আর কখনো এমন মুহূর্ত পাবে কি না। সারা সমুদ্রের পাশে একটা বড় পাথরের উপর বসে আছে। সমুদ্রের ঢেউ ছিটকে সারার গায়ে পড়ছে। সারার সেদিকে মাথা ব্যথা নেই। সারা কান্না করতে ব্যস্ত। আকাশ সমান কষ্ট আজ সব বাঁধ ভেঙে সারার চোখের পানি হয়ে বেরিয়ে আসছে। অতীত বড়ই নিষ্ঠুর, যেকোনো সময় সামনে এসে দাঁড়াতে পারে। সারা মাহিরের কথা রাখতে ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু সুখ নামের জিনিসটা সারার কাছে এসে ধরা দিয়েও দেয় না। কিছুক্ষণ আগে সবে মিথিলার বিয়ে সম্পন্ন হয়েছে। যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। মাহির চিন্তা করছে আজকে রাতে মধ্যেই সারার অভিমান যে করেই হোক ভাঙাতে হবে। কে জানত হঠাৎ কোনো ঝড় এসে সব আবার এলোমেলো করে দিয়ে যাবে। সারার একটা ফোন আসায় সারা ফোন নিয়ে বাগানে চলে আসে। সারা ফোনে কথা বলে পিছন ঘুরতেই সারা কাউকে দেখে আঁতকে ওঠে। লোকটি ভয়ঙ্কর করে হেসে বলে ওঠে, জানেমান কেমন আছো? আগের থেকেও তো সুন্দরী হয়ে গেছে। দেখতে অনেক হট লাগছে। এতদিন কোথায় লুকিয়েছিলে? তোমাকে কত জায়গায় খুঁজেছি। সারা অস্পষ্ট সুরে বলে ওঠে। সারা, রিয়ন। রিয়ন, আরে বা, তুমি তো আমার নামটাও মনে রেখেছ। এখানে কি করছো তুমি? ভালো হয়েছে, এর মধ্যে কেউ ওদের কাছে এসে রিয়ন বলে, রিয়া, রিয়নের বোন, তুই এসেছিস, ভালো হয়েছে। এই দেখ কে এখান। রিয়া, এই খারাপ মেয়েটার সাথে এখানে দাঁড়িয়ে কি কথা বলছো ভাইয়া? চলো এখন থেকে। সারা, মুখ সামলে কথা বলো। রিয়া। রিয়া,
তেজ তো এখনো কমেনি। এখনো কিসের তেজ তোমার? মাহির তো এখন আর তোমাকে ভালোবাসে না। ও এখান আমাকে ভালোবাসে। তোমাকে ছেড়ে দিয়ে আমাকে আপন করে নিয়েছে। জানো আমাদের মধ্যে স্বামী স্ত্রী মতো সবকিছু হয়ে গেছে। এমনকি আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলছি। তোমাকে বিয়েতে ইনভাইট করব, আসবে কিন্তু। সারা আর ওদের কথা সহ্য করতে পারেনি। ওখান থেকে দৌড়ে চলে আসে। রিসোর্টের রিসেপশন থেকে একটা গাড়ির চাবি দিয়ে চলে যায় সারা সমুদ্র পারে। কেউ কারো ভালোবাসা মানুষের নামে এমন কিছু সহ্য করতে পারে না। সারা তো এখনো মাহিরকে নিজের থেকে বেশি ভালোবাসে, শুধু অভিমানের কারণে তা প্রকাশ করতে পারছে না। সারার মনে এখন একটাই প্রশ্ন, মাহির সারার কাছে কি ক্ষমা চাওয়ার অভিনয় করেছে? আর মাহির কি এখনো ওকে ভালোবেসে? আর রিয়া ওসব কি বলছিল? বর্তমানে সারা চোখের পানি কোনো বাদ মানছে না। শুধু রিয়ার কথাগুলো ওর কানে বাজছে। কিন্তু ওর মাহির তো এমন ছিল না। সারা ছিল মাহিরের জীবনের প্রথম নারী। নাকি রিয়া ওকে ভুল বুঝেছে? সারা আর কিছু ভাবতে পারছে না। সারা মাহিরের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে কিভাবে রিয়া আর রিয়ন ফাটল ধরায় তা সারা আবার মনে করতে থাকে। অতীত। সারা মাহিরের অসীম ভালোবাসা দেখে সারাও মাহিরকে ভালোবেসেছে ফেলে। সারা মাহিরকে তার ভালোবাসার কথা বলবে বলে ওদের রুমে মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়ে মাহিরের পছন্দের শাড়ি পরে বসে থাকে সারা মাহিরের অপেক্ষায়। মাহির ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করলে মাহির বেশ চমকে যায়। সারার সাজ দেখে মাহিরের মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। মাহির শুকনো ঢোক গিলে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, মাহির, বউ রুমটা সাজানো কেন? আর তুমি এইভাবে সাজছ কেন? সারা এক পা করে মাহিরের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে। মাহির সারা অবস্থা দেখে ওর কাঁপাকাঁপি শুরু করে দেয়। মাহির কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মাহির, কি করছো বউ? সারা মাহিরের অবস্থা দেখে মুচকি হেসে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, সারা, ভালোবাসি। মাহির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে ওর ভালোবাসার মানুষের কাছ থেকে আজ তা পূরণ হয়েছে। তাও মাহিরের কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে, তাই আবার সারাকে জিজ্ঞাসা করছে, মাহির, কি আবার বলো? উত্তেজিত হয়ে সারা মুচকি হেসে মাহিরের গালে একটা চুমু দিয়ে আবার কানের কাছে মুখ নিয়ে বলে, সারা, ভালোবাসি প্রিয়। মাহির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে ওর ভালোবাসার মানুষের কাছ থেকে আজ তা পূরণ হয়েছে। তাও মাহিরের কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে, তাই আবার সারাকে জিজ্ঞাসা করছে, মাহির, কি আবার বলো? উত্তেজিত হয়ে সারা মুচকি হেসে মাহিরের গালে একটা চুমু দিয়ে আবার কানের কাছে মুখ নিয়ে বলে, সারা, ভালোবাসি প্রিয়। মাহির খুশিতে কি করবে ভেবে পায় না। সারাকে কোলে নিয়ে সমস্ত বাড়ি ঘুরতে থাকে। সারা অনেকবার বলেছে ওকে কোল থেকে নামিয়ে দিতে, কিন্তু কে শুনে কার কথা। সারার লজ্জায় মাথা কাটা যাচ্ছে শ্বশুর, শাশুড়ি, ননদের সামনে বরের কোলে করে ঘুরে বেড়াতে। মাহি তো সারাকে খেপানো শুরু করে দিয়েছে। সারা মাহির সাথে না পেরে লজ্জায় মাহিরকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে থাকে। মাহিরের মামনি, বাবাই ছেলেমেয়েদের খুনসুটি দেখে হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। মাহির সারাকে নিয়ে ছাদে চলে যায়। সারাকে দোলনায় বসিয়ে মাহির সারার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সারা আস্তে আস্তে মাহিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করে, সারা, এখানে নিয়ে এলে যে ডিনার করবে না? চলো ডিনার করে নিবে।
মাহির সারার এক হাত দিয়ে হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে হাতটা বুকের সাথে চেপে ধরে বলে, মাহির, পরে খাব। তুমি বলতে পারো তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোথায়? সারা, আমাদের বিয়ের সময় বোধ হয়। মাহির, না, আরও 1 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। সারা, কিভাবে? অবাক হয়ে মাহির, বলছি, তোমাদের আগের কলেজে ইন্টারে থাকাকালীন একটা অনুষ্ঠান হয়েছিল না? সারা, হ্যাঁ, মনে পড়েছে। আমি আর মিথিলা কালো রঙের শাড়ি পরেছিলাম, আর রাজু আমাদের সাথে মেস করে পাঞ্জাবির পরেছিল। কিন্তু তুমি একথা জানলে কি করে? মাহির, তোমাদের কলেজের অনুষ্ঠানে 6 মাস আগে লেখাপড়া শেষ দেশে ফিরি। 1-2 মাস বন্ধু বান্ধব আড্ডা এসব নিয়েছিলাম। একদিন বাবাই বলে আমার বয়স হয়েছে, এবার তুমি তোমার বিজনেস বুঝে নেও। আমি আর অমত করিনি। একদিন না একদিন আমাকেই তো সব সামলাতে হবে। তাই বাবাই কথা রাখতে মন দিয়ে বিজনেস করতে শুরু করি। ব্যস্তায় দিন ভালোই কাটছিল। 4.5 মাসের মধ্যে দেশের প্রথম 5 জনের বিজনেসম্যান মধ্যে আমিও একজন হয়ে যাই। আমার এই সাফল্যে বাবাই খুব খুশি হয়। এর মধ্যে তোমাদের কলেজে থেকে বাবাইকে ইনভাইট করা অনুষ্ঠানের জন্য। বাবাই কাজ পড়ে যাওয়ায় বাবাই না গিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমার কলেজ লাইফে এসব অনুষ্ঠানে কখনো অ্যাটেন্ড করেনি, আমার কাছে এগুলো বিরক্তর বিষয়। একরাশ বিরক্তি নিয়ে যাই অনুষ্ঠানে। যে যার মতো পারফরমেন্স করছে। আমার এসব ভালো লাগছিল না বলে নিজ মনে ফোন নিয়ে ব্যস্ত সময় পার করছি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ আমার কানে এসে লাগে। মাথা তুলে তাকিয়ে দেখি স্টেজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ছিল কালো শাড়ি। অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটাকে। চোখ সরানো যাচ্ছিল না। বারবার চোখ ঘুরে ফিরে ওর উপরেই পড়ত। মেয়েটা খুব সুন্দর গান গাইছিল। মম জীবন যৌবন, মম আখিল ভবন, তুমি ভরিবে গৌরবে। নিশি দিনের সময়, জানো, গানটা এখনো আমার কানে বাজে। বলতে গেলে আমি ওই মেয়েটাকে দেখে ক্রাশ খাই। ওই ছিল আমার জীবনের প্রথম ক্রাশ। ওই দিনের মতো অনুষ্ঠান শেষে করে বাড়িতে চলে আসি। গানটা শুনে আমার মনটা খুব ভালো। না চাইতেও ওই মেয়েটার মুখ বারবার ভেসে ওঠে। নিজের কেমন যেন পাগল পাগল মনে হতো। অনেক কষ্টে নিজেকে 2 দিন সামলে রাখি। পরের দিন নিজের সাথে আর না পেরে কলেজে যাই লুকিয়ে আমার ক্রাশকে এক নজর দেখার জন্য। ওর হাসি মুখটা দেখে অফিসে চলে যাই। এরপর থেকে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা দেখে যাই। ওকে একদিন না দেখে অফিসে গেলে আমার কোনো কাজে মন বসত না। এভাবে কিছু মাস কেটে যায়, তখন ও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন আমি কলেজে গিয়ে আমি ওকে পাই না। মনে করেছি কোনো কারণে আজ কলেজে আসেনি। কিন্তু এভাবে 7 দিন চলে যায়, ওর খবর পাই না। ওর যে 2 বন্ধু ছিল ওদের কোনো খোঁজ নেই। আমি আমার লোক লাগিয়ে দিয়েছি ওদের খোঁজার জন্য, কিন্তু ওদের কোনোভাবেই পাচ্ছিলাম না। আমার তখন পাগল পাগল অবস্থা। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছি। ততদিনে আমি বুঝে গেছি আমি আমার ক্রাশকে নিজের থেকেও বেশি ভালোবাসে ফেলেছি। বাবাই আর মামনি আমার এই পরিবর্তন দেখে বেশ চিন্তিত হয়ে যায়। তারা আমার কাছে জিজ্ঞেস করলে আমি প্রথম থেকে সব বলে দেই। বাবাই বলে আর 2-1 দিন দেখতে, এর মধ্যে ওর কোনো খবর না পেলে বাবাই খোঁজার চেষ্টা করবে। মামনি আর বাবাই আমাকে অনেক বুঝায় ওর কিছু হয়নি, তবুও আমার মন যে মানতে চায় না। ওই দিন দুপুরে আমার লোকরা খবর পায় ওর বন্ধুদের নিয়ে গ্রামে গেছে। ফোনে সিগন্যাল না থাকায় ওকে ফোনে কেউ পায়নি।
আমার লোকরা আরো বলে ওরা কাল সকালে ঢাকা চলে আসবে। আমার কাছে তখন এক এক সেকেন্ড এক বছর মনে হতো। আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই ওকে এক নজর দেখার জন্য। শেষ বিকেলে আমি গিয়ে পৌঁছাই ওদের গ্রামে। গিয়ে দেখি আমার নাওয়া খাওয়া ঘুম সব কেড়ে নিলে ম্যাডাম দুই বন্ধুর সাথে ঝগড়া করেছে কার গাছ থেকে আম চুরি করে এনে। সূর্য অস্ত গেলে পাখিরা ব্যস্ত হয়ে পড়ে নিজ গৃহে ফেরার জন্য, ওরাও ঠিক তেমনি সূর্য অস্ত হবার পর নিজ গৃহে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বিষণ্ণ মন নিয়ে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি আর এক নজর দেখার আশায়, কিন্তু সে রাতে ভাগ্য আমার সাথ দেয়নি। রাত ৯টা বাড়িতে ফিরে সোজা বাবাই মামনিকে বলে দেই আমি আমার ক্রাশকে বিয়ে করতে চাই যে কোনো মূল্যে। বাবাই আর মামনি অমত করেনি। আমি আমার ক্রাশের সব ডিটেলস বাবাইকে দিয়ে দেই। ঘটনা চক্রে আমার ক্রাশের বাবা আমার বাবাই অনেক পুরনো বিজনেস পার্টনার। বাবাই আঙ্কেলকে আমার ব্যাপারে সব বলে, কিন্তু তিনি তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি না। আমি আঙ্কেলকে অনেক বুঝানোর পর তিনি রাজি হয়। তিনি আমাকে শর্ত দেন বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত আমার ক্রাশের সাথে কোনো যোগাযোগ করতে পারব না। আমি তার শর্ত মেনে নেই, কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা একবার দেখে যেতাম। আমার ক্রাশের অজান্তেই আমার দুজন লোক ওকে ফলো করত। ও কোনো সমস্যায় পড়লে বা কেউ ডিস্টার্ব, ওর অজান্তেই আমি সমস্যা সমাধান করে দিতাম। ওকে দূর থেকে দেখে খুব ইচ্ছে করত ওকে বুকে জড়িয়ে ধরে আমার মনের কথা খুলে বলি, কিন্তু আমি যে ওর বাবার কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। দিন যায় মাস যায়, দেখতে দেখতে ওর পরীক্ষা শেষ হয়ে যায়। বিয়ের দিন ঠিক করা হয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমার ক্রাশের সাথে আমার বিয়ে হয়। আমার ভালোবাসা মানুষকে নিজের করে পেয়ে খুশি মনে বাসর ঘরে যাই। গিয়ে দেখি ও কান্না করছে। মনে এক অজানা ভয় বাসা বাঁধে। ও কি বিয়েতে রাজি ছিল না, নাকি ওর ভালোবাসার মানুষ আছে? আমার সব ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে বলে ও লেখাপড়া করতে চেয়েছিল। ও একজন বড় ডাক্তার হতে চেয়েছিল। ওর কথা শুনে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমিও সিদ্ধান্ত নেই ওর ইচ্ছে আমি পূরণ করব। আমার ক্রাশ ডাক্তার বউ বলে কথা। মুচকি হেসে সারার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি মাহিরের গালে আছড়ে পড়ে। মাহির হন্তদন্ত হয়ে সারার কোল থেকে উঠে সারার চোখ মুছে ওকে জড়িয়ে ধরে বলে, মাহির, কি হয়েছে বউ, তুমি কান্না করছো কেন? সারা কোনো কথা বলছে না, মাহিরকে জড়িয়ে ধরে কান্না করে দিচ্ছে। মাহির, ও বউ, তুমি আমার কথা শুনে কষ্ট পেয়েছ? সরি বউ, আর কখনো বলবো না। প্লিজ তুমি কান্না করো না। সারা, আমি এর জন্য কান্না করছি না। কান্না করতে করতে মাহির, তাহলে? সারা, তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কি না এতদিন না জেনে তোমাকে কষ্ট দিয়েছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। কান্না করতে করতে মাহির, পাগলি বউ আমার, তুমি জানতেই না এসব কথা। এবার কান্না থামাও। চোখ মুছে দিয়ে সারা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। মাহির, জানো বউ, আমি আজ খুব খুশি। আমার ক্রাশ ডাক্তার বউ নিজে বলেছে ও আমাকে ভালোবাসে। আজ আমি খুব খুশি, খুব। সারা, আচ্ছা পাগল, চলো ডিনার করে নিবে, তারপর না হয় আবার গল্প করব। মুচকি হেসে মাহির, তুমি আমাকে খাইয়ে দিবে? বাচ্চাদের মতো করে। সারা, আচ্ছা চলো দিব খাইয়ে। বাচ্চাদের মতো করে। সারা, আচ্ছা চলো দিব খাইয়ে। মাহির সারার ভালোবাসার দিনগুলো ভালোই চলছিল।
ছুটির দিনে মাহির বাড়িতে থাকলে সারাকে সারাদিন বিরক্ত করা, সারাকে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেওয়া, সারাকে মাঝরাতে ঘুম থেকে তুলে লং ড্রাইভে চলে যাওয়া, সারা কলেজ পৌঁছে দেওয়া, নিয়ে আসা, সারা মাঝে মধ্যে মাহিরকে ফোন করে কলেজে ডাকে, মাহির কখনো কখনো মিটিং ছেড়ে সারার কাছে চলে আসে। সারা নিজের সবটা দিয়ে মাহিরকে ভালোবাসেছে, আর মাহির নিজের ভালোবাসা দিয়ে সারাকে আগলে রেখেছে। কিন্তু ওদের ভালোবাসায় কারো নজর লেগে যায়। ওদের জীবনের কালো অধ্যায় হয়ে আছে রিয়া আর রিয়ন। ওরা মাহিরের খালাতো ভাই বোন। রিয়া সেই কলেজ লাইফ থেকে দাবি করে ও মাহিরকে ভালোবাসে। কয়েকবার প্রপোজ করে মাহিরকে, কিন্তু মাহির ওকে সবসময় নিজের ছোট বোনের মতো দেখছে। হঠাৎ করে প্রেমিকা? তা কখনো সম্ভব নয়। তাই মাহির ওকে বারবার বোঝানো চেষ্টা করছে। আর রিয়ন ওর পরিচয় দিতে হলে এক কথায় বলতে হয়, ও মেয়েদের জীবন নিয়ে খেলা করে। ওদের মাকে এই বিষয়ে কেউ কিছু বললে গেলে তিনি বলেন এখনকার যুগে এসব কমন ব্যাপার, এ নিয়ে মাথা ঘামানোর কিছু হয়নি। খান বাড়ির হলো রুমে বসে গল্প করছে এরা তিনজন মামুনির সাথে। মাহি এদেরকে দুই চোখে দেখতে পারে না। কাল রাতে মাহির সারাকে রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। আর 2 মাস সারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সকালে নামাজ পড়ে সারা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মাহির সারাকে জোর করে নিয়ে শুয়ে পড়ে। সারা জানে এখন মাহিরকে হাজার বকলেও মাহির ওকে ছাড়বে না। তাই সারা চুপ করে সময়টা উপভোগ করতে থাকে। মাহিরের বুকে মাথা রেখে ধুক ধুক শব্দ শুনতে থাকে। এই শব্দের সাথে খুব করে পরিচিত। বেলা 8টার সারা মাহিরকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে একসাথে নিচে নামে। রিয়া মাহিরকে দেখে দৌড়ে জড়িয়ে ধরতে গেলে মাহির সারাট কোমর টেনে নিজের সাথে জড়িত ধরে। সারা এই ঘটনায় বেশ ঘাবড়ে যায়। মাহি মিটমিট করে হেসে যাচ্ছে। মাহির, হেই রিয়া, মিট মাই ওয়াইফ সারা। সারা খান, আমার জান, আমার কলিজা, সব কিছু। রিয়ার রাগ সপ্তমে উঠে যায়। তবুও রাগ সামলে রেখে মাহিরের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করে। রিয়া, তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। এতক্ষণ রিয়ন সারার সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল। ওর লাইফে সারার মতো কাউকে পায়নি। খুব খারাপ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারার শাড়ি ভেদ করে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সারার পেটের দিকে। মাহির সেদিকে খেয়াল করে মাথায় রক্ত উঠে যায়। মাহির সারাকে আচমকা সবার সামনে কোলে তুলে নেয়। সারা ভয় পেয়ে মাহিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরের খালা এ বিষয়ে কথা শুনতে ছাড়ে না। খালা, কি রে মাহির, সব কাণ্ড জ্ঞান কি হারিয়ে ফেলেছি? বড়দের সামনে কি শুধু করেছিস? মাহির, না খালা, তা কেন হবে? আমি আমার বউকে ভালোবাসে এসব করি। এখানে তো কাণ্ড জ্ঞান হারানোর মতো কিছু করিনি। সারা, তুমি আমাকে কোলে থেকে নামিয়ে দেও। কি শুধু করেছ বড়দের সামনে? আস্তে আস্তে বলল। মাহির, চুপ, আর একটাও কথা নয়। ধমক দিয়ে, এখন আমার সাথে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নেও। আমার অফিস তারা আছে। সারা মাহিরের ধমক খেয়ে চুপচাপ খেয়ে রেডি হয়ে নেয়। এর মধ্যে রিয়া অনেকবার মাহিরের সাথে কথা বলতে চেয়েছে কিন্তু পারেনি। সারা রাগ করে মাহিরের সাথে একটা কথা পর্যন্ত বলেনি। গাড়িতে দুজন চুপচাপ ছিল। মাহির নিজ ভাবনায় মগ্ন ছিল রিয়ারা হঠাৎ করে কেন এলো এই নিয়ে। মাহির একটু নিরিবিলি জায়গায় দেখে গাড়ি থামিয়ে সারার হাত ধরে বলতে শুরু করে। মাহির, বউ, আমার কথা মন দিয়ে শোনো। আমার যে খালা বাড়িতে এসেছে উনি মোটেও সুবিধা লোক নয়।
উনি চাই উনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি রিয়াকে সব বোনের চোখে দেখেছি। এসব নিয়ে কখনো ভাবিনি। আর ওর ভাই রিয়ন ছেলেটা অসম্ভব খারাপ। এইটুকু বয়সে ইতিমধ্যে অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। তাই ওদের থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি বাড়িতে না থাকলে তুমি মাহি অথবা মামুনির সাথে থাকবে। ওদের থেকে যত পারো দূরে দূরে থাকবে। সারা এতক্ষণে বুঝতে পারল তখন মাহিরের ধমক দেওয়ার কারণ। সারা মনে মনে খুব খুশি মাহির সারার কথা ভেবেই ওকে ধমক দিয়েছে। সারা কোনো কথা না বললে মাহির আবার বলে, মাহির, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? সারা, তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। মাহির আর কথা না বাড়িয়ে সারাকে কলেজে নামিয়ে মাহির অফিসে চলে যায়। দেখতে দেখতে সারার পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে রিয়া সারাকে অনেকভাবে মাহিরের নামে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সারা ওদের ফাঁদে পা দেয়নি। কিন্তু মাহির সারাকে ইদানিং ভুল বুঝতে শুরু করে, কিন্তু কি কারণে তা সারা জানে না। এর মধ্যে সারা নিজের মধ্যে নতুন অস্তিত্বের সন্ধান পায়। সারা মা হতে চলেছে। সারা কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় মিথিলাকে নিয়ে ওদের মেডিকেলে কিছু টেস্ট করাই তখন এ খবর জানতে পারে। সেদিন সারা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিল খুশি হয়ে। মিথিলা সারাকে বলে মাহিরকে এখনই ফোন করে বলতে, কিন্তু সারা বলে সামনের মাসে ওর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেবে। মিথিলা আর কিছু বলেনি। এর মধ্যে রাজ আর মিথিলার পরিবারের সবাইকে নিয়ে ওরা রাঙ্গামাটি বেড়াতে চলে যায় কিছুদিনের জন্য। সারা এদিকে একলা হয়ে পড়ে। ওরা সারাকে ওদের সাথে বেড়াতে যেতে বলেছিল, কিন্তু সারা রাজি হয়নি। সারা এখন শুধু দিন গুনছে মাহিরের জন্মদিনের। এদিকে মাহির সারাকে কিছুদিন যাবৎ ইগনোর করছে। সারা মনে করে মাহিরের বিজনেসে কোনো সমস্যা হয়েছে, তাই সারা আর জিজ্ঞাসা করেনি। কিছুদিন পর সারা কলেজে কিছু কাজ পড়ে যাওয়ায় সারার আসতে রাত হয়ে যায়। সারা রাত ৮টা নাগাদ বাড়িতে পৌঁছে বেশ অবাক হয়, কারণ সারার মাম্মা, পাপা, মাহির, মামনি, মাহি, মাহিরের খালা, রিয়া সবাই হলো রুমে বসে আছে বেশ গম্ভীর হয়ে। সারা হলো রুমে আসতে না আসতে সারার মাম্মা এসে সারা গালে থাপ্পড় মারে সবার সামনে। সারা ছলছল চোখে ওর মাম্মার দিকে তাকিয়ে আছে। সারার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তুলেনি, সেখানে ওর মাম্মা সবার সামনে সারাকে মারল। সারার মাম্মা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করে, মাম্মা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে ছি? এসব বলতে আমার রুচিতে বাজছে। সারা, মাম্মা কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবাক হয়ে, মাম্মা, খবরদার তোর এই মুখে আমাকে মাম্মা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার একটাই মেয়ে আছে। আজ থেকে তুই আমার কাছে মৃত। সারা, মাহির দেখো না মাম্মা কি বলছে। তুমি মাম্মাকে বোঝায় না। মাহির কিছু ছবি আর একটা পেনড্রাইভ সারার মুখের উপর ছুঁড়ে মেরে বলে, মাহির, তোকে নিজের থেকে বেশি ভালোবাসেছিলাম, এই তার প্রতিদান দিলই। আমি তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি, যার কারণে অন্যের সাথে বিছানায় পর্যন্ত চলে গেলি। কি হলো, চুপ করে আছিস কেন বল? চিৎকার করে বলল। সারা একটা ছবি ফ্লোর থেকে তুলে দেখে রিয়ন আর সারার আপত্তিকর কিছু ছবি। সারা ছবি দেখে হতবাক হয়ে যায়। সারা চোখের পানি মুছে মাহিরের কাছে গিয়ে বলে, সারা, মাহির, এসব কিছু মিথ্যা। আমি এমন কিছু করিনি, তুমি বিশ্বাস করো। মাহির, তুই আমার কাছে আসিস না, আমি অপবিত্র হয়ে যাব। তুই একটা কলঙ্কিনী। তুই এখনই বেরিয়ে যায় আমার বাড়ি থেকে। তোর মুখ যেন আমি আর কখনো না দেখি।
মাহির সারাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে বাড়ি খেতে সারার মাথার কিছুটা জায়গা কেটে যায়। সারা মাথায় হাত দিয়ে রক্ত দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে মাহিরের সামনে গিয়ে বলে, সারা, নিজের ভালোবাসাকে বিশ্বাস না অন্যকে বিশ্বাস করেছ? এই তোমার ভালোবাসা? আমি নিজের হয়ে আর একটা কথাও বলবো না। তুমি এই দিনটার জন্য খুব আফসোস করবে মাহির, খুব। মাহির কিছু না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখে। সারা ওর মাম্মার সামনে গিয়ে বলে, সারা, তুমি তো তোমার মেয়েকে চিনো। কি করতে পারে না পারে সবই তুমি জানো। তুমি এই ছবিগুলো দেখে আমাকে নষ্ট মেয়ে নামে উপাধি দিল। মুচকি হেসে, চিন্তা করো না, এই নষ্ট মেয়ের জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হবে না। তুমি তো বলেই দিল সারা নামে তোমার কোনো মেয়ে নেই। আর আমিও বলছি আমি এতিম। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ভালো থেকো। সারা মাহি আর মামনির সামনে গিয়ে দাঁড়িয়েও। মাহি আর মামনি কান্না করছে। সারা, তুমি কি বিশ্বাস করো আমি অপবিত্র? মামনি সারাকে জড়িয়ে ধরে বলে, মামনি, কোনো ফেরেশতা এসে বললেও আমি বিশ্বাস করব না আমার সারা মামনি অপবিত্র। কখনো এ কথা বলিস না। কান্না করে। সারা মামনিকে ছাড়িয়ে নিয়ে সারার নাকফুল, বিয়ের আংটি, গলার চেনও সব খুলে মামনির হাতে দিয়ে বলে, সারা, এগুলোর উপর আমার আর কোনো অধিকার নেই তাই ফিরিয়ে দিলাম। সারা মাহির কাছে গিয়ে বলে, সারা, মাহি খুব ভালো করে লেখাপড়া করো, কেমন আসি আমি? মাহি সারাকে জড়িয়ে ধরলে সারা ছাড়িয়ে নিয়ে রুমে সবার দিকে একবার চোখ বুলিও। সারার পাপা মাথা নিচু করে বসে আছে। রিয়া আর খালার চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মাহির আর মাম্মা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে পা বাড়ায় অন্ধকার রাস্তায় দিকে। সারার কষ্ট আজ আকাশ সমান। ওর ভালোবাসার মানুষ ওকে বিশ্বাস না করে সামান্য কয়েকটা ছবি দেখে ওকে এভাবে অবিশ্বাস করতে পারল। সারার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এতক্ষণ ওদের সামনে অনেক কষ্টে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে অন্ধকারে হেঁটে চলেছে সারা। কোথায় এসেছে সারা তা অন্ধকারে বুঝতে পারছে না সারা। রাস্তার ওপাশের তাকিয়ে দেখে কিছু পথশিশু খাবার ভাগাভাগি করে খাচ্ছে। সারা এই মুহূর্তে মনে করে ওদের থেকে সুখী এই দুনিয়াতে কেউ নেই। সারা গুটি গুটি পায় ওদের পাশে গিয়ে বসে। ওদের ভালো মন্দ জিজ্ঞাসা করে। সারা বুঝতে পারে ওরা অনেক যুদ্ধ করে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে আছে। ওরা সবাই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়লে। সারা কালো মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের মাহিরের বলা কথাগুলো মনে করে ওর ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। সারা শুধু এখন একটাই চিন্তা, ওর অনাগত সন্তানকে নিয়ে ওকে বাঁচতে হবে। সারার চোখে ঘুম নেই। চারদিকে নিস্তব্ধতা। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। সারা পাশে তাকিয়ে দেখে পথশিশুদের মধ্যে কিছু ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওরা পাশের একটা কল থেকে অজু করে নিয়ে ছেলেরা পাশের মসজিদে চলে যায়। আর দুটো মেয়ে রাস্তার ফুটপাতে বসে নামাজ পড়তে শুরু করে। সারা চিন্তা করে আল্লাহ যাদের না চাইতেন সব দিয়েছে, তারা তাদের উগ্র জীবনধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা আল্লাহ তাআলা কথা বোধহয় ভুলেই গেছে। আর এদের মতো যারা অবহেলিত, দুবেলা ঠিকমতো খেতে পারে না, তারা ঠিকই আল্লাহ তাআলা ইবাদত করতে ভুলে না। সারা এসব ভাবনা বন্ধ করে পাশের কল থেকে অজু করে এসে ওখানের একটা মেয়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে ফুটপাতে বিছিয়ে নামাজ আদায় করে নেয়। সারা নামাজ পড়ে উঠে দেখে ওরা কাজের জন্য বেরিয়ে যাচ্ছে।
সারা 8টার দিকে একটা হোটেলে ওঠে। ফ্রেশ হয়ে একটু বেলা করে কলেজে যায় সারা। ওখান থেকে সব কাগজপত্র গুছিয়ে নেয় সারা। কলেজ থেকে বেরিয়ে শপিং মলে যায় সারা নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কাল দুপুর থেকে একটা ড্রেস পরে আছে সারা। এরপর ব্যাংকে গিয়ে সারার স্কলারশিপের টাকা তুলে নেয়। 7 দিন পর সারা সব কাগজপত্র ঠিক করে ইউকের ফ্লাইটে বসে আছে। সারা ইচ্ছে করে রাজ আর মিথিলাকে ওর কথা জানায়নি, তাহলে ওরা কিছুতেই ওকে ওদের থেকে দূরে যেতে দেবে না। কিন্তু এখানে থাকলে তো মাহিরের স্মৃতি ওকে বাঁচতে দিবে না। সারা ফ্লাইটে বসে নিজ ভাবনায় ব্যস্ত। ঘটনা চক্রে সারার পাশের সিটটা মাহিনের থাকে। মাহিন বড় মিশুক একটা ছেলে, যেখানেই যায় সবাইকে আপন করে নেয়। মাহিনই প্রথম সারার সাথে কথা বলতে শুরু করে। সারা শুধু হু, হ্যাঁ, না এসবের মধ্যেই উত্তর দিচ্ছে। মাহিন এইটুকু সময় নিজের জীবনের অর্ধেকর বেশি গল্প করে ফেলেছে। সারা ও মাহিনের সাথে কথা বলে ভালো লাগে। সারা এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটি পূরণ করে বাইরে এসে দাঁড়ায় গাড়ির জন্য। হঠাৎ করে সারার চারদিকে অন্ধকার হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সারা মাথা ঘুরে পড়ে যায়। একে তো প্রেগন্যান্ট, তার উপরে 7 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, শুরু কফি আর কিছু শুকনো খাবার খেয়েছিল। সারা জ্ঞান ফিরে দেখে ও একটা হসপিটালে বেডে শুয়ে আছে। সারা জানতে পারে মাহিন নামের ছেলেটা ওকে হসপিটালে নিয়ে এসেছে। সারা ওকে ধন্যবাদ জানায় ওকে এই অবস্থায় সাহায্য করার জন্য। মাহিন সারাকে দেখে বেশ বুঝতে পারে ও কোনো সুবিধা পড়েছে, না হলে একটা মেয়ে এই অবস্থায় কখনো একা একা জার্নি করত না। মাহিন সারাকে জিজ্ঞাসা করলে সারা এড়িয়ে যেতে চায়, কিন্তু মাহিনের জোরাজুরির কারণে আর পারে না। অবশেষে সারা মাহিনকে ওর জীবনের সব ঘটনা খুলে বলে। মাহিন কি বলবে বুঝতে পারছে না। মাহিন সারাকে ওর সাথে ওর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা কিছুতেই রাজি হয় না। মাহিন কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি যদি তোমার ভাই হতাম তাহলে কি আমার সাথে যেতে না? সারা শেষমেশ রাজি হয়। মাহিন সারাকে নিয়ে ওর বাড়িতে যায়। মাহিনের আর কোনো ভাই বোন না থাকায় সারাকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে মাহিন। এর মধ্যে মাহিন ওর বাবা মাকে ডেকে পাঠায় ইউকেতে একটা সারপ্রাইজ দেবে বলে। ওরা এলে মাহিন ওর বাবা মাকে তাদের মেয়ে হিসেবে সারাকে উপহার দেয়। মাহিনের বাবা মার খুশি দেখে কে ওরা সব সময় চাইতো আল্লাহ যে একটা মেয়ে সন্তান দেন, কিন্তু তা আল্লাহ পূরণ করেনি। মাহিন সারার অতীত সম্পর্কে ওর বাবা মাকে বসো বলে। ওদের এক কথা অতীত ভুলে সারাকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সারাও খুশি নতুন বাবা মা ভাই পেয়ে। কিছুদিন পর সারা ইউকের একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। মাহিন ওকে নতুন একটা সিম কার্ড কিনে দিয়েছে, সেটা ফোনে সেট করতে গিয়ে ফোন অন করে দেখে মাহি, যারা, আরফিন, আরাফেরা অনেক ফোন আর মেসেজ করেছে। না আছে ওর বাবা মা কোনো ফোন, না আছে মাহিরের কোনো ফোন। সারা একটা তাচ্ছিল্য হাসি দিয়ে পুরনো সিম কার্ডটা ভেঙে ফেলে। শুরু হয় সারার নতুন পথ চলা। প্রেগন্যান্সির সময় মাহিন আর ওর মা সারার অনেক খেয়াল রেখেছে। রোদ আর রোদ্রি পৃথিবীতে আসে। সারা বেঁচে থাকার নতুন মাধ্যম খুঁজে পায়। দেখতে দেখতে পেরিয়ে যায় 5 বছর। সারাকে ইউকের নামকরণ ডাক্তার হিসেবে কম বেশি সবাই চিনে। এর মধ্যে আলাপ হয় হিয়ার সাথে, সারার অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা খুব ভালো। সারার মতো ও ওর ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছে। হিয়া প্রেগন্যান্ট হলে ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। হিয়া ওর মেয়ে দিয়াকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করে। দিয়াকে ওর নানুর কাছে রেখে হিয়া সারার সাথে বাংলাদেশে আসে। সারা তো অগোছালো জীবনটাকে গুছিয়ে নিয়ে তো ভালোই ছিল,
কি দরকার ছিল আর মাহিরের মুখোমুখি হবার? সারা এসব ভেবে চিৎকার করে কেঁদে ওঠে। সারার কান্না শোনার মতো এখানে কেউ নেই। চারিদিকে নিস্তব্ধতা। শুধু প্রকৃতির সারা কান্নাগুলো উপভোগ করছে। বর্তমানে। সারা, তুমি তো আমাকে বলেছিলে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। তাই তো গেছিলাম। তাহলে কেন তুমি এই খারাপ মেয়েটা জীবনে ফিরে আসতে চাইছ? রিয়া তখন বলল, তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, আর এদিকে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। আমি কার কথা বিশ্বাস করব বলতে পারো? ও আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেও। সারার চোখ যায় পাশে রাখা ফোনটা দিকে। সারা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 3:54 বাজে। তার পাশে কিছু নোটিফিকেশন চোখে পড়ে, তাতে দেখে মাহির, মাহি, মাহিন, আরফিন, যারা, আরাফ, আরও কিছু অপরিচিত নাম্বার থেকে অগ্নিতবার ফোন এসেছে। কিছুদিন আগে মাহির সারার ফোন নাম্বার নিয়েছিল। রোদ আর রোদ্রিকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, আসতে রাত হয়ে যাওয়ার কারণে। সারা এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সারা ফোনটা হাতে নিয়ে ক্লান্ত শরীরে উঠে দাঁড়িয়েও। রাস্তায় তেমন গাড়ি ঘোড়া না থাকায় সারা খুব জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারা গাড়ির পাশ দিয়ে একটা মাইক্রো চলে গেলে সারার গাড়ির গ্লাস খোলা থাকায় রাস্তার পাশের ধুলো বালি সারার চোখে ঢুকে যায়। সারা চোখে ভালোভাবে কিছু দেখতে পাওয়া না। সারা উল্টো পাল্টা ড্রাইভ শুরু করে। সারা কোনো মতে চোখ খুলে দেখে ওর গাড়ির দিকে একটা ট্রাক দিয়ে আসছে। সারা কোনোভাবে গাড়ি থামানোর চেষ্টা করছে। হঠাৎ একটা বিকট শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে যায়। সারা এক অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। বারবার রোদ, রোদ্রি আর মাহিরের মুখটা ভেসে উঠছে সারার চোখের সামনে। চোখ খুলে রাখতে বড় কষ্ট হচ্ছে সারার। সারা আস্তে আস্তে চোখ বন্ধ করে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এদিকে মাহির অনেক কষ্টে রোদ আর রোদ্রিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রোদ্রি তো সারার বুকে মাথা না দিয়ে কখনো ঘুমায় না। রাত 12:30টায় অনুষ্ঠান শেষে হলে তখন সারার খোঁজ পড়ে। অনেক খোঁজাখুঁজি পরও সারাকে রিসোর্টের কোথাও পাওয়া যায়নি। আরাফ রিসেপশন থেকে জানতে পারে সারা গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। মাহির আর মাহিন আশেপাশে খোঁজ করে কিন্তু সারার খোঁজ পায় না। এতক্ষণ সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা, ছোট পাপা, মাহিরের মামনি, বাবাই, মাহি, আরাফ, আরফিন, যারা, রাজ আর মিথিলার পরিবারের কিছু লোক ছিল, সবাই রিসোর্টের বাগানে বসে সারার জন্য চিন্তা করছিল। মাহির ওদের বুঝিয়ে ওদের রুমে পাঠিয়ে দেয়। মাহির আর মাহিন দুজনেই সারার অপেক্ষায়। রাজ আর মিথিলাকে সারার কথা বলেনি কেউ আজ ওদের বাসর রাত বলে। মাহিন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে দূর থেকে আজানের শব্দে মাহিন হকচকিয়ে ওঠে। মাহিন মাহিরের দিকে তাকিয়ে দেখে ও এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে। নামাজ পড়ে সবাই আবার বাগানে চলে আসে। কারো চোখেই ঘুম নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিরা ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, সমুদ্রের ঢেউর শব্দ শোনা যাচ্ছে। শেষ কিছুক্ষণ ধরে আরাফ সারাট ফোনে ট্রাই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন সকাল 6:38 বাজে। আরাফের ফোনে একটা ফোন আসে। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের ফোনের দিকে তাকিয়ে আছে। আরাফের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠে সারার ফোন থেকে কল এসেছে। ফোন কানের কাছে নিয়েই হাসি মুছে যেতে শুরু করে। আস্তে আস্তে কালো মেঘ এসে ভর করে আরাফের মুখে ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে। সবাই ওকে প্রশ্ন করে যাচ্ছে, কে ফোন করেছে, কি হয়েছে? আরাফ নিচের দিকে তাকিয়ে নিতেজ কণ্ঠে বলে, আরাফ, আপুর গাড়ি কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে।
যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানকার লোকরা আপুকে আর ট্রাক ড্রাইভারকে হসপিটালে ভর্তি করে। আপুর ফোন ওই লোকরা পেয়ে হসপিটালে রিসেপশনে জমা দেয়। রিসেপশন থেকে ফোন করে আমাকে জানায় আপুর অবস্থায় খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপু মাথায়, বাম পায়ে, ডান হাতে খুব বাজেভাবে আঘাত পায়। আপু বাঁচবে কি না তা ডাক্তার নিশ্চয়তা দিতে পারছে না। এ কথা শুনে সারার মাম্মা চিৎকার করে কেঁদে ওঠে। মাহির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। মাহির আর মাহিন আরাফের কাছ থেকে হসপিটালে ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালে উদ্দেশ্যে। মাহির আর মাহিন আরাফের কাছ থেকে হসপিটালে ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালে উদ্দেশ্যে। হসপিটালের করিডোরে কেউ পায়চারি করছে টেনশনে, আর কেউ একমনে আল্লাহকে ডেকে যাচ্ছে। রাজ, মিথিলা ও ছুটে এসেছে সারার এই অবস্থায় শুনে। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, একজন আরেকজনের আত্মার সাথে মিশে আছে। মিথিলার চোখে পানি। রাজ মিথিলাকে বারবার শক্ত হাতে বলছে। কিছুক্ষণ পর ডাক্তার সারার কেবিন থেকে বেরিয়ে এলে সবাই ডাক্তারকে ঘিরে ফেলে উত্তেজিত হয়ে একটা কথাই জিজ্ঞাসা করছে, সারা কেমন আছে? ডাক্তার সবাইকে শান্ত করে বলে, ডাক্তার, দেখুন রোগীর বাম পা, ডান হাতে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। মাথায় যে কাঁচগুলো ঢুকেছিল আমি কাঁচগুলো বের করে দিয়েছি, কিন্তু ওনার মাথায় বেশ কয়েকটি খুব ছোট ছোট কাঁচের টুকরো রয়ে গেছে। তা অপারেশন করে বের করতে হবে। কিন্তু আমাদের এখানে এই বিষয়ে অপারেশন করার মতো কোনো ভালো ডাক্তার নেই। আমার পরিচিত একজন ডাক্তার আছে ঢাকা মেডিকেলে, নাম ডাক্তার রিয়াজ। আমি ফোনে তার সাথে এই ব্যাপারে আলোচনা করেছি। তিনি বলেছেন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। মাহির ওর বাবাইকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফেরার ব্যবস্থা করতে। ওর বাবাই ও 2 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট বুক করে ফেলে। রাজ মিথিলা ডাক্তারের কাছ থেকে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছে। সারার পাপা রিসোর্টে ফোন করে সবাইকে বলে দিয়েছে তাড়াতাড়ি জামাকাপড় গুছিয়ে নিতে বলছে, 2 ঘন্টা পর তাদের ফ্লাইট। মাহির ধীর পায়ে সারার কেবিনে ঢুকে। সারার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কেমন শান্তভাবে ঘুমিয়ে আছে। মাথায় ব্যান্ডেজ করা, বাম পায়ে আর ডান হাতেও ব্যান্ডেজ করা। সারাকে এমন ভাবে দেখতে মাহিরের মোটেও ভালো লাগছে না। মাহির আস্তে আস্তে গিয়ে সারার কপালে একটা চুমু দেয়। মাহিরের খুব ইচ্ছে করছে ওকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু এখন সারার এই অবস্থায় তা করা যাবে না। এদিকে রিসোর্টে সবাই খুব তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিচ্ছে। রোদ আর রোদ্রিকে মাহিরের মামনি আর সারার মাম্মা সামলানোর চেষ্টা করছে। রোদ সামলানো গেলেও রোদ্রিকে সামলানো যাচ্ছে না। মেয়েরা সাধারণত বাবার পাগল হয়, কিন্তু রোদ্রি উল্টো, ও ওর মাম্মার পাগল। সারার মাম্মা অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে রোদ্রিকে বোঝাতে সক্ষম হন। আপাতত সারার পরিবার, মাহিরের পরিবার, মাহিন, রাজ আর মিথিলা এক ফ্লাইটে যাবে। টিকেটের সমস্যা হওয়ার কারণে রাজের পরিবার ও মিথিলার পরিবারের সবাই পরের ফ্লাইটে আসবে। যারার সবাই এয়ারপোর্টে চলে এসেছে। হসপিটাল থেকে এখনো কেউ আসেনি। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে এয়ারপোর্টের সামনে দাঁড়ায়। সারাকে স্টেচে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগের কি পরিহাস, কক্সবাজার এসেছিল 2 সন্তানকে কোলে নিয়ে, আর যাচ্ছে জীবন্ত লাশ হয়ে। রোদ আর রোদ্রি সামনে দিয়ে সারাকে নিয়ে যাওয়ার সময় ওরা দুজন মাম্মা বলে জোরে চিৎকার দেয়। ওদের চিৎকারে পুরো পরিবেশ নিস্তব্ধতা বিরাজ করে। রোদ আর রোদ্রি ছিল যারা আর আরফিনের কোলে।
ওরা কোনো মতে কোল থেকে নেমে ছোট ছোট পায়ে সারার স্টেচের পিছনে দৌড়ে যায়। এই দৃশ্য দেখে মাহিরের মামুনি আর সারার মাম্মা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না করে। মাহির নিজেকে শক্ত করে রোদ আর রোদ্রিকে বুকে জড়িয়ে ধরে। রোদ আর রোদ্রি মাহিরকে ছাড়ানোর চেষ্টা করছে সারার কাছে যাবে বলে। রোদ্রি মাহিরকে বলে, রোদ্রি, পাপা থারো, আমি মাম্মার কাতে দাব। মাম্মা দুমিয়ে আথে তেনো। মাম্মা ব্যথু পেয়েথে কি কলে। রোদ, অহোহোহ। পাপা বোন ঠিক বলথে। আমলা মাম্মার কাথে দাব। মাহির, তোমাদের মাম্মা ঘুমিয়ে পড়েছে। পড়ে গিয়ে অল্প ব্যথা পেয়েছে। চিন্তা করো না, তোমাদের মাম্মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। রোদ, রোদ্রি, সত্যি? মাহির, হ্যাঁ সত্যি। এখন তোমরা দিদা আর নানুর কাছে থাকো। একদম দুষ্টুমি করবে না। রোদ আর রোদ্রি মাথা নেড়ে ওদের দিদা আর নানুর কোলে উঠে বসে। নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। দুপুর 1টার মধ্যে সারাকে হসপিটালে ভর্তি থেকে শুরু করে সব পরীক্ষা নিরীক্ষা সব হয়ে যায়। অপারেশনের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 6টায়। এখনও অনেক সময় বাকি অপারেশনের, তাই মাহির আর মাহিন সবাইকে জোর বাড়িতে পাঠিয়ে দেয় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। রাজ আর মিথিলা যেহেতু ডাক্তার, তাই তারা অপারেশন থিয়েটারে থাকার অনুমতি পেয়েছে। মাহিন ওর বাবা মাকে সারার ব্যাপারে এখনই কিছু জানায়নি, অপারেশনের পর জানাবে বলে ঠিক করে। মাহিন মাহিরকে দেখে ভেবে পায় না যে মাহির সারাকে এত ভালোবাসে, সে কেন ওই দিন সারাকে অবিশ্বাস করেছিল। মাহির আইসিইউর দরজার কাছের সামনে দাঁড়িয়ে সারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আপাতত আইসিইউতে যাওয়ার কারো অনুমতি নেই। কাচটুকু দিয়ে সারাকে দেখার চাহিদা পূরণ করছে মাহির। কি শান্ত মনে ঘুমিয়ে আছে। না আছে কোনো চিন্তা, না আছে কোনো ঝামেলা। দেখে মনে হচ্ছে সারা কত বছর ধরে ঘুমায় না, আজ কি শান্তিতে ঘুমাচ্ছে। মাহির এই সারাকে মেনে নিতে পারছে না। আগেই তো ভালো ছিল, মাহির সারার কাছে ক্ষমা চাইলে সারা মাহিরকে কিছু কড়া কথা শুনিয়ে দিত। তবুও তো সারা তখন ওর সাথে কথা বলতো। কিন্তু এখন পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না। কিন্তু মাহির সারার কিছু হলে ও নিজেই কেঁদে দেয়। সেই কখন থেকে মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাকে দেখে যাচ্ছে। না আছে কোনো ক্লান্তি, না আছে মুখে কোনো বিরক্তির ছাপ। মাহিন কিছুক্ষণ পর পর ডাক্তারের সাথে কথা বলে আসছে। মাহিন হিয়াকে ফোন করে ইমার্জেন্সি বাংলাদেশ বেক করতে বলে। হিয়া ওর মামার বাড়ি থেকে একদিন পর ফিরে আসে। এ কথা সারাকে ফোনে বলে। সারা বলে সারার ইউকে ফিরতে কিছুদিন দেরি হয়ে। তার থেকে বরং হিয়া আগেই ইউকে ফিরে যায়। ওর মেয়ে তো ছোট, এতদিন ওকে ছাড়া থাকবে কি করে। তাই হিয়াও পরের দিন ইউকে ফিরে যায়। মাহিন এও বলে ওর মেয়ে আর মাকে যেন সাথে করে নিয়ে আসে। আছরের আজান মাহিরের কানে আসে। মাহিরের তখন সারার কথা মনে পড়ে যায়। সারা একদিন মাহিরকে বলেছিল নামাজ পড়ে মোনাজাতে পবিত্র মনে যদি কিছু চায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মনের ইচ্ছে পূরণ করে। সারা মাহিরের জীবন থেকে চলে গেলে মাহির আর কখনো নিয়মিত নামাজ পড়েনি। মাহির মাহিনকে বলে হসপিটালে থেকে বেরিয়ে যায় নামাজ পড়তে। মাহির মোনাজাতে আল্লাহ তাআলা কাছে ক্ষমা চেয়ে সারার জন্য দোয়া প্রার্থনা করে। বিকালে 5টা পর একে একে সবাই আসতে শুরু করে। আর 1 ঘন্টা পর সারার অপারেশন। শুধু মাহিরের মামনি আর সারার মাম্মা বাদে সবাই হসপিটালে চলে আসে। রোদ আর রোদ্রিকে সামলে রাখার জন্য তারা দুজন আসেনি। মাহির ফোনে ওদের খোঁজ খবর নিয়েছে। মাহির আর মাহিনের সারাদিনে কিছু খাওয়া হয়নি।
কাছের মানুষের এমন অবস্থা দেখলে কারোই খাওয়া কথা মনে থাকে না। সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় মাহিরের চোখে পানি আজ বাঁধ মানছে না। মাহির সারার কপালে একটা আলতো করে চুমু দেয়। সবার সামনে দিয়ে সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মাহির আর 1 মিনিটও ওখানে না দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে যায়। মাহির একেবারে এশার নামাজ পড়ে হসপিটালে চলে আসে। এসে দেখে সারার অপারেশন এখনো চলছে। মাহিরের বড় ক্লান্ত লাগছে। পাশের সিটে বসে পড়ে। আজ এই দিনটার জন্য মাহির নিজেকেই দায়ী করছে। ওই দিন যদি সারাকে অবিশ্বাস না করত তাহলে আজ হয়তো এই সময় মাহির অফিস থেকে বাড়িতে আসত আর রোদ্রি সারাদিন কি দুষ্টুমি করছে তা মাহিরকে বলত। সারা এসে তাড়া দিয়ে মাহিরকে ফ্রেশ হতে পাঠাত। এসব চিন্তা করে মাহির দীর্ঘ শ্বাস ফেলে। ঘড়ির কাঁটায় সকাল 9:27 বাজে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার রিয়াজ বেরিয়ে এলে তার পিছন পিছন রাজ আর মিথিলাও বেরিয়ে আসে। সবাই অস্থির মনে উত্তেজিত হয়ে একই প্রশ্ন, সারা কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে? ডাক্তার এতক্ষণ গম্ভীর হয়েছিল। তিনি এত প্রশ্ন শুনে এক চিল হেসে উত্তর দেয়, ডাক্তার রিয়াজ, চিন্তার কারণ নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে। কাল সকালে উনার জ্ঞান ফিরবে। খেয়াল রাখবেন উনি যেন উত্তেজিত হয়ে না পড়ে। হাত পা ঠিক হতে 3 মাসের মতো সময় লাগবে। উনাকে টেনশন ফ্রি রাখার দায়িত্ব আপনাদের। উনার 15 দিন পর বাড়ি নিয়ে যেতে পারেন। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। যারা ফোন করে বাড়িতে এ খবর জানিয়ে দেয়। কিছুক্ষণ পর সারাকে কেবিনে দেওয়া হয়। যারা আর আরফিন মাহিনকে জোর করে হসপিটালের পাশের রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়ানোর জন্য। ওরা হালকা কিছু খেয়ে নিয়ে আবার হসপিটালে চলে আসে। মাহির সবাইকে বাড়ি চলে যেতে বলে হসপিটালে মাহির আর মাহিন থাকবে রাতে। মাহিরের কথা শুনে সবাই চলে যায়। এর মধ্যে মাহির আর মাহিনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সারা রাত মাহির আর মাহিন সারার কেবিনে থাকা সোফায় কাটিয়ে দেয়। ফজরের আজান দিল মাহিনকে বলে মাহির মসজিদে চলে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিকে থেকে সূর্য সবে উকি দিতে শুরু করেছে। এক ফালি রোদ এসে কাচের জানালা ভেদ করে সারার চোখে পড়ে। পিটপিট করে সারার চোখ খোলার চেষ্টা করছে। মাহিন সারাকে কি জানি বলছে, সারা বুঝতে পারছে না। ঘুমের কারণে সারার চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে, সারা আবার চোখ বন্ধ করে ফেলে। মাহিন দুধ গিয়ে ডাক্তার ঢেকে আনে। সারাকে চেক করে ডাক্তার বলে সারার জ্ঞান ফিরেছে। কড়া মেডিসিনের কারণে সারা ঘুমে আছে। 1 বা 1.5 ঘন্টা পর সারা ঘুম থেকে উঠে যাবে। মাহিন খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে মাহিরকে ফোন করে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। মাহির হসপিটালে এলে মাহিরকে সারার খবর দেয়। মাহির সারার হাত ধরে কিছুক্ষণ নিঃশব্দে কান্না করে। এরপর বাড়ির সবাইকে সারার খবর জানায়। মাহির এখন সবাইকে আসতে বারণ করে, কারণ সারা এখন ঘুমিয়ে আছে, তার চেয়ে বরং তারা বিকালে আসুক সারার সাথে দেখা করতে। মাহিরের কথায় আর কেউ আপত্তি করেনি। 2 ঘন্টা পর সারা ঘুম থেকে উঠে। মাহির সারাকে উঠতে দেখে কেবিন থেকে বেরিয়ে যায়। মাহিন সারার কাছে এসে কথা বলতে শুরু করে। মাহিন, আপু, এখন তোর কেমন লাগতেছে? সারা আস্তে আস্তে ঠোঁট নেড়ে হালকা আওয়াজ করে বলে। সারা, ভালো। রোদ্রি কোথায়? মাহিন একটু হাসে সারার কথা শুনে। ভালো করে কথা বলতে পারছে না, অথচ প্রথমেই তার সন্তানদের কথা জিজ্ঞেস করছে। পৃথিবীর সব মায়েরা বোধ হয় এমন।
মাহিন সারার হাত আলতো করে ধরে বলে, মাহিন, চিন্তা করিস না, ওরা ভালো আছে। মাহিনের কথা শুনে সারার মুখে একটু হাসি ফুটে তুলে বলে, সারা, ওদের একটু আমার কাছে নিয়ে আয়। ওরা তো আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। মাহিন, তুই এখন ঘুমা, আমি দুপুরের পর ওদের নিয়ে আসব। সারা মাহিনের সাথে টুকিটাকি কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে। মাহির দরজার আড়াল থেকে সারাকে দেখছিল, কিন্তু সারা কি কথা বলছে তা শুনতে পায়নি। দুপুরে নার্স সারাকে খাবার খাইয়ে আর মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। পরন্ত বিকেলে সবাই আসে সারার সাথে দেখা করতে, সাথে রোদ আর রদ্রিকেও নিয়ে আসে। সারা ঘুম থেকে উঠে দেখে দুই পরিবারের সবাই এবং রাজ আর মিথিলাও এসেছে ওর সাথে দেখা করতে। সারা সবার সাথে অল্প অল্প কথা বলেও ওর মাম্মার কোনো কথা বলেনি। সারা তাকিয়ে দেখে মাহিনের কোলে রোদ আর রদ্রি করুণ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মাহিনকে ইশারা করে ওদের নিয়ে কাছে আসার জন্য। সারা আস্তে করে বলে, সারা, ওদের আমার কাছে দে। মাহিন, তোর যে অবস্থা তাতে তো ব্যথা পাবি। সারা, কিছু হবে না, ওরা আমার কলিজা। ওদের কাছে পেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। মাহিন আর কিছু বলেনি। সারা বাম হাত দিয়ে রোদ আর রদ্রিকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। রোদ আর রদ্রি ও মাম্মার বুকে চুপ করে শুয়ে আছে। সবাই ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। এখন সারা দেখে কেউ বলবে না সারা অসুস্থ। তিনজন কি শান্তিতে চোখ বুজে আছে। টু বি কন্টিনিউ।